আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইস্টাতোপাত মেডিকেল অ্যাডমিশন টেস্ট 25-26 কোশ্চেন সলভের ভিডিওর পার্ট 2তে সকলকে স্বাগতম। সো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমে আসে কোনটা 51 নম্বর প্রশ্ন। 51 নম্বরের প্রশ্ন কি বলতেছে, ভারতের চিকেন নেক করিডোর সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম কি? ঠিক আছে, এইটা পারার আগে সবার আগে আমাদের দেখতে হবে বাংলাদেশ এবং ভারতের ম্যাপটা একটু দেখতে হবে। ঠিক আছে, চলো একটু আমরা ম্যাপ দেখে আসি। আচ্ছা, এই যে ম্যাপে কি দেখা যাচ্ছে দেখো তো, ম্যাপে দেখা যাচ্ছে এইটুকু পুরাটুকু হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, এইটুকু পুরাটুকু ইন্ডিয়া এবং এইটুকু হচ্ছে ইন্ডিয়া, আর এই যে ছোট্ট 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 এইটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এইটা হচ্ছে বাংলাদেশ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, দেখো ইন্ডিয়া এই পাশে অনেক বড়, কত বড়, এই পাশেও মোটামুটি ভালোই বড় আছে। ঠিক আছে, কিন্তু এই যে এরিয়াটা হ্যাঁ, এই যে এরিয়াটা দেখতেছো না, এই এরিয়াটা একদমই ন্যারো। ঠিক আছে, একদমই সরু এরিয়াটা 25 কিলোমিটারের আশপাশে। ঠিক আছে, এরিয়াটা 25 কিলোমিটারের আশপাশে, একটু কম বেশি হইতে পারে। ঠিক আছে, এবং এই এরিয়াটার জন্য বা এইটা একটা মুরগির গলার মতো দেখা যায়। ঠিক আছে, দেখো এটা একটা মুরগির গলার মতো দেখা যায়। এটা যদি একটা মুরগি হয়, দেখো এটা একটা গলার মতো দেখা যায়। হ্যাঁ, এটা যদি একটা মুরগি হয়, মুরগির গলার মতো দেখা যায়। এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে চিকেন নেক। এখন এই জায়গাটা দেখো তো বাংলাদেশের কোন অঞ্চলের সাথে এটা সম্পর্কযুক্ত। এখানে কি আছে বাংলাদেশের, এইখানে কিন্তু পঞ্চগড় রয়েছে, তাই না? অর্থাৎ পঞ্চগড়ের সাথেই এই যে চিকেন নেক এটা সম্পর্কিত। ঠিক আছে, আচ্ছা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। এই যে, তাইলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পঞ্চগড়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আসে 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন কি বলতেছে? 52 নম্বর প্রশ্ন বলতেছে, এ পারসন আনএবল টু পে ব্যাক ডেট ইজ কল্ড। অর্থাৎ একজন মানুষ যে তার ঋণ পরিশোধ করতে অক্ষম, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে ব্যাংকরাপ্ট বা দেউলিয়া। ঠিক আছে, সে দেউলিয়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসে 53 নাম্বার। 53 নাম্বার কি বলতেছে? দ্য সিনোনিম অফ আইডিয়াল ইজ। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে আদর্শ না। আদর্শ মানে কি? আদর্শ মানে এখানে কিন্তু অ্যান্সার হয় পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার আসে 54 নাম্বার। যে বিক্রিয়া দ্বারা সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা হয় তার নাম কি? এটা অ্যান্সার কী হবে বলতো? এটার অ্যান্সার হবে উডস বিক্রিয়া। কারণ উডস বিক্রিয়ার মাধ্যমে কি হয়, কার্বন সংখ্যা কি, সিকলে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। ঠিক আছে, কার্বন সংখ্যা দ্বিগুণ হয় এবং অ্যালকেন তৈরি হয়, একটা অ্যালকেন থেকে আরেকটা অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি এই উডস বিক্রিয়ায় যদি তুমি হচ্ছে মিথেন প্রবেশ করাও 2 মোল, ঠিক আছে, এটা হচ্ছে শুষ্ক ইথারে করা হয় এবং সোডিয়াম ধাতু সন্নিহিত করা হয়, তাইলে কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে, যদি মিথেন প্রবেশ করানো হয় তাইলে দেখা যায় ইথেন তৈরি হয়। এবার আসে 56 নম্বর কি বলতেছে, যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয় তা হলো কি? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয় কোথায়? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পরিলক্ষিত হয় করডাতাতে। চলো এবার দেখে ফেলি বাকি 3টা অপশনগুলো। এই যে আর্থ্রোপোডাতে কোন ক্লিভেজ হয়? আর্থ্রোপোডাতে ক্লিভেজ হয় হচ্ছে কি, অরিও ক্লিভেজ হয়। ঠিক আছে, আর্থ্রোপোডাতে অরিও ক্লিভেজ হয়, হ্যাঁ। এবং আর এই যে অ্যানেলিডা এবং মলাস্কাতে কি হয়? অ্যানেলিডা মলাস্কাতে সরপিল ক্লিভেজ হয়, সরপিল। ঠিক আছে, অ্যানেলিডা মলাস্কাতে সরপিল ক্লিভেজ হয় এবং আর্থ্রোপোডাতে কি হয়? অরিও ক্লিভেজ হয়। আচ্ছা ঠিক আছে, এবার আসি 57 নম্বরে। 57 নম্বর কি বলতেছে, ভ্রূণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদার্থের অন্তর্গত কি? খেয়াল করে দেখো, ভ্রূণ থেকে মায়ের শরীরে যাচ্ছে। ঠিক আছে, ভ্রূণ থেকে মায়ের শরীরে যাচ্ছে, তার মানে কি, ভ্রূণ থেকে মায়ের শরীরে কিন্তু সবসময় খারাপ জিনিসটাই যায়, হ্যাঁ, এবং মায়ের শরীর থেকে ভ্রূণের দিকে সবসময় ভালো জিনিসটাই যায়। এখন দেখো গ্লুকোজ তো একটা খাবার, তাই না? এইটা হচ্ছে ভ্রূণের দেহের দরকার, তাই মায়ের শরীর থেকে ভ্রূণতে যায় এই গ্লুকোজটা, এই জন্য এটা হবে না। ঠিক আছে, তার মানে গ্লুকোজ হবে না। এবার আসে অক্সিজেনও তো ভ্রূণের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, যেটা মায়ের শরীর থেকে যায় ভ্রূণের কাছে অমরার মাধ্যমে, তাই না? এবং যেই লিপিডও কিন্তু একটা খাদ্য, অর্থাৎ এইটাও কিন্তু মায়ের শরীর থেকে ভ্রূণের দিকে যায়, অর্থাৎ এইটাও হবে না, এইটাও হবে না। তার মানে কি? তার মানে কারেক্ট অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ যেটা ভ্রূণ থেকে মায়ের দেহে ফিরে আসে। ঠিক আছে,
আচ্ছা, এবার আসে 58 নাম্বার প্রশ্ন। 58 নাম্বার কি বলতেছে? 58 নাম্বার বলতেছে অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি? অপটিক্যাল ফাইবার, এই যে অপটিক্যাল ফাইবার, এর প্রধান উপাদান হচ্ছে কাঁচ, ঠিক আছে? কাঁচের সূক্ষ্ম তন্তু হচ্ছে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে? যেটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এটা কাজ করে। আলো এইভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এর মধ্যে থেকে পাস হয়, ফলে ডেটা ট্রান্সমিট সহজেই করা যায়, ঠিক আছে? এটা হবে কি? এটা হবে সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ কাঁচ। আচ্ছা, এরপরে আসে আলো বলতেছি ক্যালোরিফিক মানের বিচারে ভালো কয়লা হলো কোনটা? ক্যালোরিফিক মানের বিচারে ভালো কয়লা কোনটা? এটা হবে কি? এটা হবে হচ্ছে অ্যানথ্রাসাইট, ঠিক আছে? অ্যানথ্রাসাইট। এবং এই যে ক্যালোরিফিক মানের বিচারে সব থেকে খারাপ কয়লা কোনটা? ক্যালোরিফিক মানের বিচারে সব থেকে খারাপ হচ্ছে পিট কয়লা, ঠিক আছে? এটা ক্যালোরিফিক মানের বিচারে সব থেকে খারাপ, হ্যাঁ, খারাপ খারাপ। আচ্ছা, এবার আসে 60 নাম্বার প্রশ্ন। পৃথিবীর মুক্তিবেগ হলো কত? পৃথিবীর মুক্তিবেগ কি? পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই যে মুক্তিবেগের যে অংশটা আছে, এটা হচ্ছে তোমার কি, এই যে অভিকর্ষ মহাকর্ষ অধ্যায় এটা আছে, অর্থাৎ ফিজিক্সের ফার্স্ট পেপারের 6 নাম্বার অধ্যায়, ঠিক আছে? এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট, এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এখান থেকে তুমি অন্য যেই গ্রহের যে মুক্তিবেগ আছে, চাঁদের আছে, এগুলো একটু পড়ে নিবা। এবং এই যে এককটা একটু খেয়াল রাখতে হবে। এককটা এখানে কী আছে দেখো তো, কিলোমিটার পার সেকেন্ড। এখানে কিন্তু দিয়েই দিতে পারতো মিটার পার সেকেন্ড, এখানে কিন্তু আরেকটা অপশনও দিয়ে দিতে পারতো। কী অপশন দিতে পারতো? 11.2 মিটার পার সেকেন্ড। অনেক কিন্তু আবেগে এটাও দাগিয়ে আসতো, ঠিক আছে? এটা একটু আমাদের কেয়ারফুল হইতে হবে। আচ্ছা, এবার আসে কত? এবার আসে 61 নাম্বার প্রশ্ন। 61 নাম্বার প্রশ্ন কি বলতেছে? যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুড ডিজিজ হয় তার নাম কি? ব্ল্যাক ফুড ডিজিজ হয় কিসের কারণে? আর্সেনিকের কারণে, ঠিক আছে? এই অংশটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা পরিবেশ রসায়নের লাস্টে আছে। পরিবেশ রসায়নের একদম লাস্টের অংশে দেখবা এই যে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, লেড, আর্সেনিক, এইগুলো নিয়ে একটু পড়াশোনা আছে। ওর মধ্যে কোনটার কারণে কী হয় এটা একটু আমাদের জানতে হবে। এটাও খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এবার আসে 62 নাম্বার প্রশ্ন। যে প্রক্রিয়ায় দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় তা কি হলো? আচ্ছা, এটা কি? আমরা যে ঘর্ষণের মাধ্যমে এই যে তাপ উৎপন্ন হইল, ঠিক আছে? এইটা কিন্তু একটা শক্তির একটা ক্ষয়, তাই না? এটা কিন্তু ক্ষয় হচ্ছে, অর্থাৎ এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা কখনো আগের অবস্থায় ফিরে আসবে না, ঠিক আছে? আচ্ছা, ওটার প্রত্যাবর্তন সম্ভব না। ওকে, এবার আসে কি 63 নাম্বার প্রশ্ন। একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝপথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার উচিত কী ছিল? আচ্ছা, উচিত কী ছিল? অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা, শিক্ষকদের সাহায্য নেওয়া, বিশ্রামের ব্যাপারে সচেতন হওয়া, ভর্তির আগে এই শিক্ষার চাপ বিষয়ে সচেতন হওয়া। আচ্ছা, এটা মানবিক গুণাবলীর প্রশ্ন এবং আমি আমার সময়ে এইটা দাগিয়ে ফেলছিলাম ভুল করে, ঠিক আছে? যেন এইটা কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে শিক্ষকদের সাহায্য নেওয়া, ঠিক আছে? দেখো, এগুলো একটাও হয় না। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা, আমার এমনও সময় আসতে পারে যখন আমার অতিরিক্ত পরিশ্রম করার প্রয়োজন হইতে পারে, ঠিক আছে, মেডিকেলে পড়াশোনার ক্ষেত্রে। তারপরে আসি কি, দেখো, বিশ্রামের ব্যাপারে সচেতন হয়। এটা অবশ্যই সচেতন হইতে হবে, কিন্তু এটা কারেক্ট অ্যান্সার না। সে কিন্তু অবসাদগ্রস্ত অলরেডি হয়ে পড়ছে, তাই না? সে অবসাদগ্রস্ত অলরেডি হয়ে পড়ছে। এখন যে সচেতন হয়ে তার কী লাভ, তাই না? এখন তার কাজ কি? এখন তার কাজ হচ্ছে শিক্ষকদের সাহায্য নেওয়া, যেন সে এই অবস্থা থেকে, সে এই যে ডিপ্রেশন থেকে সে ওভারকাম করতে পারে, ঠিক আছে? তার মানে সঠিক অ্যান্সার হবে শিক্ষকদের সাহায্য নেওয়া। আচ্ছা, এবার আসে 64 নাম্বার প্রশ্ন। এটা কি? মানব জিনোম প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয় কত সালে? এটা হবে অ্যান্সার হবে 2003 সালে। আচ্ছা, এবার আসে কি বলতেছে 65 নম্বর প্রশ্ন। এরিথ্রোপোয়েটিন উৎপন্ন হয় কোথা থেকে? এরিথ্রোপোয়েটিন উৎপন্ন হয়, এটা হবে বৃক্ষ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? বৃক্ষ থেকে এটা এরিথ্রোপোয়েটিন উৎপন্ন হয়, যেটা লোহিত রক্তকণিকা উৎপন্নতে এটা একটা ভূমিকা রাখে। এরিথ্রোপোয়েটিনের ভূমিকাতেই আরবিসি উৎপাদন সম্ভব হয়, ঠিক আছে? আরবিসি উৎপাদন সম্ভব হয় কোথায়? এই এরিথ্রোপোয়েটিনের মাধ্যমে। আচ্ছা, এবার আসি 66 নাম্বার প্রশ্ন। কি বলতেছে? আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রু দ্য ফগ, দ্য আন্ডারলাইন ফ্রেজ মিনস, ঠিক আছে? এখানে মেক আউট মানে বোঝাচ্ছে বুঝতে পারা, ঠিক আছে? বুঝতে পারা। এটা কিন্তু এখানে এই প্রশ্নটা নিয়ে অনেক কোচিংয়ের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ বলতেছে ডিস্টিংগুইশ হবে, কেউ বলতেছে রিকগনাইজ হবে, ঠিক আছে? কিন্তু আমার মতে ডিস্টিংগুইশটাই অধিক যুক্তিযুক্ত, ঠিক আছে? কারণ ডিস্টিংগুইশ মানে আলাদা করা এবং মেক আউট মানে আলাদা করা, দুইটার মেক সেন্সটা অনেকটা একই রকমই যায়, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার ডিস্টিংগুইশ। 67 কি বলতেছে? মোটরযানে ব্যবহৃত সিএনজিতে বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমাণ কত? মিথেন গ্যাসের শতকরা পরিমাণ কত? এটা হবে কত? 95 to 99%।
95 to 99%। আচ্ছা, এবার আসে 68 নাম্বার প্রশ্ন। 68 নাম্বার প্রশ্ন কি বলতেছে, একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হলেও তার বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালো। সে একজন সৌজন্যপূর্ণ ব্যক্তি। ঠিক আছে, এটাও মানবিক গুণাবলী থেকে আসা একটা প্রশ্ন। আচ্ছা, এবারে যাই আমরা কতই 69 নাম্বার 69 নাম্বার প্রশ্নে কি বলছে, শাপলা যে শ্রেণী জলজ উদ্ভিদ তার নাম কি। ঠিক আছে, আচ্ছা, শাপলা ফুল যদি এরকম হয়, এই ধরো শাপলার কলি, ঠিক আছে, আর এই হচ্ছে পানি, খেয়াল করে দেখবা শাপলার এই যে পাতা কিন্তু পানির উপরে ভাসে, তাই না? পানির উপরে এই শাপলার পাতা ভাসে, অর্থাৎ এটা হচ্ছে কি মূলাবদ্ধ পত্র ভাসমান। ঠিক আছে, মূলাবদ্ধ পত্র ভাসমান। আচ্ছা, এবার আসে 70 নাম্বার প্রশ্ন। 70 নাম্বার প্রশ্ন কি বলতেছে, অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটা? অগ্নাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন। ঠিক আছে, এবং এই যে ইনসুলিন, এটা তো কোথা থেকে হয়? এটা হচ্ছে বিটা কোষ থেকে, কোষ থেকে। আচ্ছা, আর এই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা তৈরি হয় ডেল্টা কোষ থেকে। আচ্ছা, এবার আসে 71 নম্বর প্রশ্ন, মানবদেহের সব থেকে কঠিন আবরণ কোনটা? মানবদেহের সব থেকে কঠিন এবং সব থেকে শক্ত আবরণ হচ্ছে আমাদের যে দাঁতের এনামেল। ঠিক আছে, আমাদের দাঁতের এনামেলই মানবদেহের সব থেকে কঠিন আবরণ। আচ্ছা, এবার আসে 72 নম্বর প্রশ্ন, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করে পরিবাহীর বিক্ষেপ। ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি পরিবাহী বিক্ষেপ নির্দেশ করে। আচ্ছা, এবার কি বলতেছে 73 নম্বর, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4। ঠিক আছে, 22.4 লিটার। এসটিপিতে 22.4 লিটার। আর এসএটিপিতে কত? 24.789। এটা হচ্ছে এসএটিপিতে। আচ্ছা, এবার আসে 74 নাম্বার, চট্টগ্রামে শাহাদাত বরণকারী জুলাই শহীদকে? চট্টগ্রামে শাহাদাত বরণকারী জুলাই শহীদ হচ্ছে ওয়াসিম আকরাম। আচ্ছা, এবার আসে 75 নাম্বার প্রশ্ন। 75 নাম্বার প্রশ্ন কি বলতেছে, তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে স্থাপিত একটি একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তা হলো কি? এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, একক ধনাত্মক আধান বললেই সেটা হবে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, একক ধনাত্মক আধান এবং যদি বলে এখানে বল, তাইলে হবে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এবং যদি এখানে একক ধনাত্মক আধান এবং এখানে যদি বলা হয় কাজ, তাহলে হবে কি? তাহলে হবে তড়িৎ বিভব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আসে 76 নম্বর প্রশ্ন। 76 নম্বর প্রশ্নে কি বলতেছে, ফেরিক ক্লোরাইড দ্রবণের সাহায্যে কোনটি শনাক্তকরণ করা যায়? ফেরিক ক্লোরাইড দ্রবণের সাহায্যে শনাক্তকরণ করা যায় হচ্ছে ফেনল। আচ্ছা, এবার 77 নম্বর প্রশ্ন, সেমিকন্ডাক্টর রূপে ব্যবহৃত অপধাতুর প্রতীক কি? অপধাতু এখানে কোনটা আছে? অপধাতু কোনগুলা বলো তো? সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, এইগুলা আর কি, সিলিকন, জার্মেনিয়াম, মোস্টলি এই দুইটাই অধিক ব্যবহৃত হয় এবং এই দুটাই অপশনে থাকে। ঠিক আছে, অ্যান্সার হবে জার্মেনিয়াম। আচ্ছা, এবার আছে 78 নম্বর প্রশ্ন, দেহ অভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা কত? ঠিক আছে, আচ্ছা, দেহ অভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা হলো কি হবে? এটা হবে 2 ডিগ্রি কম। ঠিক আছে, 2 ডিগ্রি কম। আমাদের হচ্ছে আমাদের পেট, ঠিক আছে, আমাদের পেট বা অ্যাবডোমেনের মধ্যে হচ্ছে আমাদের ভ্রূণীয় অবস্থায় অ্যাবডোমেনের মধ্যে আমাদের এই যে স্ক্রোটাম, এটা আর কি থাকে। পরবর্তীতে স্বাভাবিক যখন আমাদের পরিপূর্ণ দেহ মানবদেহ গঠিত হয়, তখন এইটা একটু নিচে চলে আসে। নিচে আসার কারণে এর তাপমাত্রা মূল দেহের তাপমাত্রার তুলনায় 2 ডিগ্রি কম হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আসে 79 নম্বর প্রশ্ন, দ্য সুপারভাইজার টুক হিম টু টাস্ক। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টুক হিম টু টাস্ক ফর হিজ ইন্টেলিজেন্স। এইবার আসে 79 নম্বর প্রশ্ন, দ্য সুপারভাইজার টুক হিম টু টাস্ক। ঠিক আছে, অ্যান্সার হবে 2। আচ্ছা, এবার হবে কি, অল হিজ ড্রিমস ওয়ার শ্যাটার্ড বাই দ্য ইভেন্ট। দ্য কারেক্ট প্রিপোজিশন হবে কি? বাই। শ্যাটার্ড বাই মানে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এই ঘটনার কারণে। ঠিক আছে, ইভেন্টের কারণে। ওকে, বাই। আচ্ছা, শুষ্ককারক ও নিরোধক উভয় হিসেবে ব্যবহৃত হয় কোনটা? উভয় হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে এখানে P2O5।
ঠিক আছে। এবার আসে 82 নাম্বার প্রশ্ন, বায়ুপূর্ণ অস্থি সম্পন্ন প্রাণীসমূহের অন্তর্গত কোনটা? বায়ুপূর্ণ আমাদের যেই পাখি, ঠিক আছে, পাখি যেগুলো আছে অর্থাৎ এইভিস শ্রেণী যারা আছে তারা সবাই হচ্ছে কি উঠতে পারে, ঠিক আছে। কীভাবে উঠতে পারে? কারণ তাদের যেই সেই অস্থিগুলা বায়ুপূর্ণ, ফলে তারা সহজেই উঠতে পারে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার পাখি, ঠিক আছে। আচ্ছা, এবার আসে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো পুষ্টি উপাদানের অন্যতম কি? আচ্ছা, আমরা হচ্ছে দুইটা ছিল, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো, ঠিক আছে। একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে কি মাইক্রো, ঠিক আছে। আমরা যদি ম্যাক্রোগুলো মনে রাখি তাইলে মাইক্রোগুলো তো এমনি মনে থাকবে, ঠিক আছে। এর একটা ছন্দ হচ্ছে MGK, ক্যাফে ফর নাইস চপস, ঠিক আছে। MGK, আচ্ছা, এমজি মানে তো ম্যাগনেশিয়াম, কে মানে পটাশিয়াম, ক্যালসিয়াম মানে তো ক্যালসিয়াম, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে নাইসের হচ্ছে এই এনতে কি হয়? এনতে হবে নাইট্রোজেন, ঠিক আছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ওকে। এবার দেখো এখানে কি, এখানে বলছে মাইক্রো বলছে, তার মানে যেইটা এর মধ্যে নাই সেইটাই তো হবে এখানে। দেখো এখানে ফসফরাস আছে, তার মানে ফসফরাস হবে না, ঠিক আছে। ফসফরাস আছে, তার মানে ফসফরাস হবে না। তারপরে কি জিঙ্ক এইখানে আছে, দেখো এখানে জিঙ্ক নাই, তার মানে কারেক্ট অ্যান্সার হবে জিঙ্ক, ঠিক আছে। এবার আমরা একটু বাকি অপশনগুলো একটু চেক করে দেখি। বাকি অপশনগুলো দেখো তো, ম্যাগনেশিয়াম আছে, হ্যাঁ ম্যাগনেশিয়াম এখানে আছে, মানে ম্যাগনেশিয়াম হবে না। সালফারে দেখো এখানে আছে, সালফার আছে, মানে সালফার হবে না, তার মানে কারেক্ট অ্যান্সার হবে জিঙ্ক, ঠিক আছে। আমরা এইভাবে অপশন টেস্ট করে বের করতে পারবো। আচ্ছা, এবার আসে 84 নাম্বার প্রশ্নে কি বলতেছে? যে রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা হয় তা হলো কি? আচ্ছা, ফরমালিন জিনিসটা কি? ফরমালিন জিনিসটা হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, ঠিক আছে। 40% জলীয় দ্রবণ কার? ফর্মালডিহাইড কি? HCHO, ঠিক আছে, ফর্মালডিহাইড, অর্থাৎ এটা একটা অ্যালডিহাইড, ঠিক আছে। এবং এই যে অ্যালডিহাইডের মধ্যে কি মূলক আছে? অ্যালডিহাইডের মধ্যে আছে কার্বনিল মূলক, অর্থাৎ বন্ড CO বন্ড, ঠিক আছে, অর্থাৎ কার্বনিল মূলক আছে এই যে ফর্মালডিহাইডের মধ্যে, ঠিক আছে। এখন এই যে কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য কোন বিকারক ব্যবহার করা হয় হচ্ছে কি 2,4-ডাইনাইট্রোফেনাইল হাইড্রাজেন, ঠিক আছে, অর্থাৎ 2,4-DNPH, অর্থাৎ অ্যান্সার হবে সি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আসে 85 নাম্বার প্রশ্ন কি বলতেছে? ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা একই পাঠ পাওয়া যাবে তা হলো কি? এটার অ্যান্সার হবে -40 ডিগ্রি, ঠিক আছে, -40 ডিগ্রি। এবং আরেকটা তাপমাত্রা আছে যেটা হচ্ছে 574.25, এইটা হচ্ছে তোমার এই যে কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল, এই দুইটা একই পার্ট দেখাবে, ঠিক আছে, এই তাপমাত্রায়। এটা কি 574.25, এটা কোন স্কেলে একই পার্ট দেখাবে? এটা হবে হচ্ছে তোমার কেলভিন অ্যান্ড কি ফারেনহাইট, ঠিক আছে, ফারেনহাইট। আচ্ছা, এবার আসছে 86 নাম্বার প্রশ্ন কি বলতেছে? আচ্ছা, কই গেল? ওকে, 86 নাম্বার প্রশ্ন কি বলতেছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম নাম কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস, ঠিক আছে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার সি। আচ্ছা, এবার আসে 87, উদ্ভিদে নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির পদ্ধতির নাম কি? এটা হবে কি? এটা হবে পার্থেনোজেনেসিস, ঠিক আছে, পার্থেনোজেনেসিস। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার অ্যান্ড্রোজেনেসিস আছে, হ্যাঁ, অ্যান্ড্রোজেনেসিস জিনিসটা হচ্ছে, এটা কি বলতেছে? নিষিক্ত হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে যখন যাবে তখন হবে পার্থেনোজেনেসিস, হ্যাঁ। এবং যখন এইটা নিষিক্ত ব্যতীত অর্থাৎ শুক্রাণু থেকে তৈরি হবে তখন এটা অ্যান্ড্রোজেনেসিস। এটা একমাত্র করা হয় হচ্ছে তামাকের ক্ষেত্রে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা অ্যান্ড্রোজেনেসিস করা হয় তামাকে। আচ্ছা, এবার আছে 88 নাম্বার প্রশ্ন কি বলতেছে? উই মোবিলাইজ ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট,
আচ্ছা, এখানে মোবিলাইজড মিনিং কি সেটা আমাদের জানতে চাইতেছে, ঠিক আছে। এইখানে যে মোবিলাইজ মিনিং হচ্ছে কালেক্ট করা, অর্থাৎ সংগ্রহ করা, ঠিক আছে। অর্থাৎ আমরা তার ট্রিটমেন্টের জন্য আমরা কিছু ফান্ড সংগ্রহ করলাম, ঠিক আছে। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে ডি বা কালেক্টেড। ওকে, 89 নম্বর প্রশ্নে কি বলছে, রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী আয়নের নাম কি? আমাদের রক্ত জমাট বাঁধার জন্য যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে 13টা, তার মধ্যে 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে সি। আচ্ছা, এবার 90 নম্বর প্রশ্ন কি বলতেছে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র, ঠিক আছে। এবং এই যে ব্যারোমিটার, এটা হচ্ছে বায়ুচাপ মাপার যন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে বায়ুচাপ মাপার যন্ত্র হচ্ছে এই ব্যারোমিটার। এবং ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য এটা হচ্ছে ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। এবার আসে 91 কি বলছে, দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস হিউম্যানিটি ইজ, এটার কারেক্ট অ্যান্সার হবে ইয়োর্স রেসপেক্টফুলি, ঠিক আছে, ইয়োর্স রেসপেক্টফুলি। আচ্ছা, এবার আসে 92 কি, বায়ুমণ্ডলে যে স্তরের প্রাকৃতিক দুর্যোগ সময়ের উৎপত্তি হয়, অর্থাৎ বায়ুমণ্ডলে কোন স্তরের প্রাকৃতিক দুর্যোগ সময়ের উৎপত্তি হয়, এটা হবে কি, এটা হবে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। এই যে ট্রপোস্ফিয়ারে এই যে দুর্যোগসমূহ উৎপন্ন হচ্ছে, এই জন্য ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারকে বলা হয় কি, ক্ষুব্ধ মণ্ডল। এবং আরেকটা আছে কি স্ট্র্যাটোস্ফিয়ার সবসময় শান্ত থাকে, এই জন্য একে বলা হয় শান্ত মণ্ডল। এবং এই যে জেট প্লেন সমূহ চলাচল করে, সেগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারেই চলাচল করে, ঠিক আছে। জেট প্লেনগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে। এবার আসে হচ্ছে 93 কি হবে, 93 হবে একবীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত কোনটা? একবীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত থাকে হচ্ছে হাইপোডার্মিস। শুধু একবীজপত্রী না, একবীজপত্রী, দ্বিবীজপত্রী কিংবা যে কোনো মূলেই হচ্ছে হাইপোডার্মিস অনুপস্থিত থাকে, ঠিক আছে। কেন কি হাইপোডার্মিস অনুপস্থিত থাকে? কারণ এই যে মূলের যে এই যে এপিব্লেমার পরেই তো তোমার হচ্ছে হাইপোডার্মিস থাকার কথা ছিল, কিন্তু আমাদের এই যে এপিব্লেমা, এটা দিয়ে আমাদের মূলরোম দিয়ে আমাদের পানি শোষণ করা লাগে, ঠিক আছে। সেই জন্য এইটা যখন থাকবে তখন পানি শোষণে ব্যাহত হবে, ফলে এই জন্যই হাইপোডার্মিস এখানে থাকে না। আশা করি বুঝতে পেরেছ। এবার আসে এই 94 কি বলতেছে, 94 বলতেছে, যার সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত আরমান ও সালমান দুই ভাই, ভালো বন্ধু হিসেবে কারো উচিত কি? আচ্ছা, দুই ভাইয়ের মধ্যে যদি কখনো মারামারি বাঁধে, কোনো কিছু নিয়ে বিরোধ হয়, সেক্ষেত্রে একজন ভালো বন্ধু কী হিসেবে ভূমিকা রাখবে? সে অবশ্যই তাদের মধ্যে মধ্যস্থতা করে এটা ঝামেলাটা সে একটা নিষ্পত্তি করবে, তাই না? তার মানে কারেক্ট অ্যান্সার হবে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করা। আচ্ছা, এবার আসে 95 কি বলতেছে, ক্রিকেটার মুশফিকুর রহিম তার 100তম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন, তার এই সাফল্যের পিছনে রয়েছে তার কি? আচ্ছা, সে যে সেঞ্চুরি করছে 100তম ম্যাচে, ঠিক আছে, এটা কীভাবে সম্ভব হয়েছে? যে তার অভিজ্ঞতার কারণে সম্ভব হয়েছে, কারণ সে অনেক খেলা করছে, খেলা করার পরে তার হচ্ছে যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাটা কীভাবে হয়েছে বলতো? অভিজ্ঞতাটা হয়েছে কঠোর অনুশীলনের মাধ্যমে। সে অনেক পরিশ্রম করছে, ফলে সে সেঞ্চুরি করতে পারছে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে কঠোর অনুশীলন। 96 রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে যে পরিবর্তন ঘটে তা হলো কি? রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুতে কী পরিবর্তন ঘটে? এটাও পরিবর্তন ঘটে হচ্ছে ইলেকট্রন সংখ্যায় পরিবর্তন ঘটে। কারণ যখন রাসায়নিক বিক্রিয়া কীভাবে হয়? রাসায়নিক বিক্রিয়া হয়, মনে করে একটা সোডিয়াম ক্লোরাইড গঠিত হবে, এক্ষেত্রে কীভাবে গঠিত হয়? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কী হইলো? ত্যাগ করে হইলো সোডিয়াম প্লাস, ঠিক আছে, সোডিয়াম প্লাস হইলো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হইলো। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হইলো? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে হইলো ক্লোরাইড আয়ন। ক্লোরিন এই যে ত্যাগ করা ইলেকট্রন, সেটা গ্রহণ করে কি হবে? Cl-, এবং এই যে Na প্লাস এবং Cl-, এই দুটো একীভূত হয়েই আমাদের NaCl উৎপন্ন করবে, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটতেছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 97 কি বলতেছে, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট, হ্যাবিটের ভার্ব কি? হ্যাবিটের ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট, আচ্ছা, এবার আসে 98 কি বলতেছে, বাংলাদেশের সুপার সাইক্লোনে বাতাসের ঘন্টার গতিবেগ কত? সুপার সাইক্লোন হইতে হলে বাতাসের গতিবেগ ঘন্টায় হতে হয় 220 কিলোমিটারের অধিক, ঠিক আছে।
আচ্ছা, 99 নাম্বার কি হবে? স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলার ঘটনাকে কি বলে? স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলার ঘটনাকে বলা হয় কাল দীর্ঘায়ন, ঠিক আছে? অর্থাৎ কারেক্ট অ্যান্সার বি। এবার আসে 100 নাম্বার প্রশ্ন। পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? পাতার গ্রাউন্ড টিস্যুর নাম হচ্ছে মেসোফিল, ঠিক আছে? পাতার গ্রাউন্ড টিস্যুর নাম হচ্ছে মেসোফিল। আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।